ফুটবলে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স। স্পেন বেলজিয়াম লড়াই আজ। সেরা আটের লড়াইয়ের রোমাঞ্চ চলছে। 5 ম্যাচে 8 গোল করে মেসির পাশে এমবাপে। স্বাগত বিশ্বকাপ নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন গোলে। সাথে আছি ফরিদা বক্তিয়ারা। আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক গোলকিপার আশরাফুল ইসলাম রানা। আশরাফুল ইসলাম রানা, স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ ফ্রান্স মরক্কো, দারুণ লড়াইয়ের একটা প্রত্যাশা ছিল। এক্সপেকটেশনস মিট হয়নি, একেবারেই এক পেশে ম্যাচ হয়েছে ফ্রান্সের আধিপত্যের। না দেখেন, আসলে সত্যি কথা, আমরা তো ম্যাচ শুরুর আগে ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করেছিলাম যে হয়তোবা ফ্রান্স এখানে ফেভারিট থাকবে, বাট ম্যাচটা কম্পিটিটিভ হবে, এরকম একটা আশা কিন্তু আমাদের সবাই ছিল। কিন্তু বাট আপনার ম্যাচে যখন আমরা দেখলাম যে এক পেশে ম্যাচ হয়েছে, আসলে সত্যি কথা ফ্রান্সের শুরুর থেকে যে ডমিনেটিং পারফরমেন্স, আর মরক্কো যেভাবে ধারাবাহিকভাবে আপনার পারফরমেন্স করে আসছিল, সেটা আসলে আমরা কিন্তু মাঠের ভিতরে দেখতে পাই নাই। স্পেশালি আপনার মিডফিল্ড বা ডিফেন্ডিংয়ে ওদের যথেষ্ট পরিমাণ ল্যাকিং ছিল গতকালকের ম্যাচটাতে। তো সেই কারণে আসলে দেখেন আপনার ফ্রান্স 2-0 গোলে আসলে ম্যাচটা জিতে নিয়েছে। কিন্তু ম্যাচের এমনও চিত্র ছিল যে ফ্রান্স হয়তো বা 4-5 গোলে জিতবে এইরকম। তবে আমি যদি সর্বোপরি আসলে বলি যে আমরা যেভাবে এক্সপেক্ট করেছিলাম, আসলে ওই জায়গাতে আসলে আমরা পুরোপুরি হতাশ। পুরো ম্যাচে ফ্রান্সের আধিপত্য, ফ্রান্সই খেলেছে। ফ্রান্সের কাছে মরক্কো কোনো জায়গায় আসলে প্রতি আক্রমণের কোনো ধারা তৈরি করতে পারেনি। যেটুকু খেলেছেন ইয়াসিন বুনো কিপার, প্রথম ফার্স্ট হাফেই 4টা সেভ করেছেন এবং এমবাপের পেনাল্টি আটকে দেওয়া। না, সত্যি কথা যে এইখানে ইয়াসিন বোনো আপনার শুরুর থেকে যদি ধরেন মরক্কোর ম্যাচে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু ইয়াসিন বোনো দুর্দান্ত পারফরমেন্স করে আসছে। তারই ধারাবাহিকতা কিন্তু আছে ফ্রান্সের সাথেও, কিন্তু সে মাস্টার ক্লাস পারফরমেন্স করেছে ওর জায়গার থেকে। আপনার টোটাল 90 মিনিটস গেমের ভিতরে ও অলমোস্ট 7টা ব্রিলিয়ান্ট সেভ করেছে, আনবিলিভেবল। আপনার ফার্স্ট হাফে যেটা বলছিলেন যে 4 গোল পেনাল্টি সহকারে, সো ওর এই দুর্দান্ত পারফরমেন্সের কারণেই কিন্তু আপনার ফ্রান্স ফার্স্ট হাফে গোললেস আপনার অবস্থায় কিন্তু আসলে আপনার ড্রেসিং রুমে যায়। তো ডেফিনেটলি এইখানে ইয়াসিন বোনো যে আসলে ওর জায়গার থেকে যে পারফরমেন্সটা করেছে, তো আমার কাছে মনে হয় মরক্কোর জায়গার থেকে মরক্কোর ইনফিল্ড প্লেয়ার যারা আছে তারা যদি আরেকটু বেটার বা তাদের স্বভাবসুলভ যে পারফরমেন্সটা করে আসছিল সেই পারফরমেন্সটা যদি করতো, তাহলে ম্যাচটা আরেকটু বেশি কম্পিটিটিভ হতো। বিলাল, ব্রাহিম দিয়াজ কিংবা উনাহিরা তাদের খোলস থেকে মনে হচ্ছে বেরোতে পারেননি নাকি? Mighty Green Apple, Game Changer Ginger, Happy Speed. মনে হয় আপনার যে এমবাপে দেমবেলে দুয়োদের অ্যাটাকের কাছে তারা মেন্টালি ব্যাকফুটে পড়ে গিয়েছিল, আপনার কি মনে হয়? না, আসলে দেখেন আমরা যদি এই ওয়ার্ল্ড কাপে আপনার ফ্রান্সের ধারাবাহিক যদি পারফরমেন্স ধরি, ওদের যে অ্যাটাকিং লাইন, সেই অ্যাটাকিং লাইন কিন্তু এই ওয়ার্ল্ড কাপে সমস্ত দেশের থেকে আপনার ওরা কিন্তু সব থেকে বেটার, আপনার সলিড আপনার অ্যাটাকিং থার্ড। ওরা কিন্তু যে কোনো টিমের এগেনস্টেই কিন্তু অনেক বেশি থ্রেট। তো এটা ডেফিনেটলি আপনার মরক্কোকে ওরা ডোমিনেট করবে, এটা খুব এক্সপেক্টিং ছিল। কিন্তু আপনার যেভাবে আসলে পারফরমেন্সটা করার কথা, যেভাবে মিডফিল্ড ব্লকটা ধরে আপনার পারফরমেন্স করার কথা ছিল, আসলে মরক্কো নর্মালি ওরা শুরু থেকে কিন্তু ডাবল প্রিবুট নিয়ে খেলে। তো ওইখানে আয়ুব বিদ্দি বা আনাউই যেভাবে আসলে পারফরমেন্স করে আসছে বিগত ম্যাচগুলোতে, সেই পারফরমেন্স কিন্তু মিডফিল্ড জোনের থেকে ওরা কিন্তু করতে পারে নাই। তার জন্য ডিরেক্ট আপনি কিছু অ্যাটাক দেখবেন সরাসরি কিন্তু ডিফেন্ডারদের উপরে পড়েছে। তো সেই জায়গার থেকে ডিফেন্ডাররা কিন্তু মিস্টেক করেছে। যেটা এমবাপ্পের গোলের কথাই ধরেন, এমবাপ্পে কিন্তু সত্যি কথা ওয়ার্ল্ড ক্লাস গোল করেছে। তো ওই অ্যাঙ্গেল থেকে ওই জায়গাটায় আপনার বল রাখাটা খুবই ডিফিকাল্ট। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয় ইসা দিউব, ওদের যে মেন সেন্ট্রাল স্টপার, তো তার এটা মিস্টেক ছিল। সে যদি আরেকটু ক্লোজ ডাউন যদি এমবাপ্পের ওই জায়গাটায় করতে পারতো, ডেফিনেটলি ওই স্পেসটা পেতো না। এখন এমবাপ্পের মতো ক্লাস প্লেয়ার বা ওয়ার্ল্ড ক্লাস অ্যাটাকার, তাকে যদি আপনি যদি এইভাবে যদি স্পেস বা রুম দেন, তাহলে সেই ক্ষেত্রে সেইখান থেকে কিন্তু সেই চান্সটা সে নিবে। এবং ইসা দিউবের কারণে কিন্তু গোলকিপার সেই বলটা কিন্তু স্পষ্টভাবে দেখতে পায় নাই। অ্যাজ ইট ইজ যদি আপনার দেমবেলের কথাও যদি বলেন, সেম জিনিসটা কিন্তু মাজারাউই যে সেন্ট্রালে খেলেছে,
তো তার কারণেও কিন্তু সেম প্রবলেমটা কিন্তু আপনার ইয়াসিন বোনও কিন্তু ফেস করেছে। সে যদি মেইনলি আমরা কি দেখি, আমরা যদি অ্যাটাকিং থার্ডে যদি অপোনেন্ট স্ট্রাইকাররা যদি আসলে ওইখানে আসে, তো সেই জায়গা থেকে ডিফেন্ডাররা নর্মালি কিন্তু তাকে ব্লক করে বা ক্লোজ ডাউন করে। ক্লোজ ডাউন করলে কি হয়, আপনার গোলকিপারের সাথে আপনার একটা ডিফেন্ডারদের একটা ডিস্টেন্স তৈরি হয়, তখন কিন্তু গোলকিপার স্পষ্টভাবে বল দেখতে পারে। সেই জায়গায় কিন্তু আমার কাছে মনে হয় সেই জায়গাতে কিন্তু ওর আইস বা ওর চোখের যে দৃষ্টি সেটা কিন্তু ব্লক ছিল। তো আমার কাছে মনে হয় এটা একটা বড় কারণ ছিল। এমবাপের অ্যাচিভমেন্ট, গোল, পারফরমেন্স সব কিছু নিয়ে কথা বলবো। এমবাপে যেহেতু এই বিশ্বকাপে সর্বোচ্চ গোলে এখনও পর্যন্ত, পুরো বিশ্বকাপে নাই, এই বিশ্বকাপে মেসির পাশে নাম লিখিয়েছেন, তার একটা প্রতিবেদন দেখবো, ফিরে এসে কথা বলবো। দেখব প্রতিবেদন। চেষ্টা করার দায়িত্ব আমাদের। এটাই না, তার আগে মেসির বিরুদ্ধে আমাদের উঠে নিজেই উঠতে পারে না, আবার অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। পেনাল্টি মিসের পর হতাশা ভর করাই স্বাভাবিক। ম্যাচের বাকিটা সময় সেটার বাজে প্রভাব পড়ে ফুটবলারের পারফরম্যান্সে। মেসি হলে অবশ্য ভিন্ন কথা। অস্ট্রিয়া ও মিশর ম্যাচে পেনাল্টি মিসের পরও ম্যান অফ দ্য ম্যাচ এলেমটেন, এবার সেটাই করে দেখালেন এমবাপে। মরক্কোর বিপক্ষে 60 মিনিটে দুয়ের অ্যাসিস্টে পেনাল্টি মিসের আক্ষেপ কাটালেন এমবাপে। রিয়াল তারকার দারুণ ফিনিশিংয়ে পরাস্ত মরক্কান কিপার ইয়াসিন বোনো। মেসির চেয়ে এক ম্যাচ বেশি খেলে এবারের আসরে এটি তার 8ম গোল। লক্ষ্যভেদের পর আত্মবিশ্বাস বাড়ে এমবাপের। 6 মিনিট পর ফরাসি অধিনায়কের অ্যাসিস্ট, দেমবেলের গোল। এবারের আসরে তৃতীয়বার গোলে সহায়তা করলেন এমবাপে। পেনাল্টি মিসের পরও ম্যান অফ দ্য ম্যাচ ফ্রান্স নাম্বার 10। এটা অবিশ্বাস্য। পেনাল্টি মিসের পর এমন পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। মেসিকে অনেকবার করতে দেখেছি, এমবাপেকে প্রথমবার দেখলাম। ভালো ফুটবলার আর তারকা ফুটবলের মধ্যে পার্থক্যটা এখানে। পুরো ম্যাচ অবশ্য খেলা হয়নি এমবাপের। 77 মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ফরাসি শিবিরে তখন হতাশার ছাপ। দলের সেরা ফুটবলারকে ছাড়া সেমিফাইনাল খেলতে হয় কিনা সেটা ভেবেই কোচ দেশমের কপালে চিন্তার ভাঁজ। ম্যাচ শেষে অবশ্য দুশ্চিন্তা কেটেছে। এমবাপে নিজেই জানিয়েছেন চোট গুরুতর নয়, তার পুরো মনোযোগ এখন সেমিফাইনাল নিয়ে। শেষ চারে স্পেন কিংবা বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলাম প্রতিবেদন। পরপর 2 ম্যাচে আপনার মনে হয় কি না একই রকম, মানে একটা সিকুয়াল চলছে? মেসি পেনাল্টি মিস করেছেন, পিছিয়ে থেকে দলকে এগিয়ে নিয়ে গোল করেছেন, ম্যাচে জিতিয়েছেন। যদিও মরক্কোর বিপক্ষে ফ্রান্সের দারুণ পারফরমেন্স, কিন্তু পেনাল্টি মিস, গোল করা এবং অ্যাসিস্ট, 3টি কাজই করেছেন একই ম্যাচে কিলিয়ান এমবাপে। দেখেন, কিলিয়ান এমবাপ্পে সম্বন্ধে যদি আসলে বলতে হয়, সে আসলে মানে মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদো বা নেইমার যদি আমরা যদি এইভাবে বলি, তো তারপরে যদি সুপারস্টার যদি ধরা হয় তাহলে কিন্তু কিলিয়ান এমবাপ্পে দেখেন আপনার ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সগুলো দেখেন। 2018 সালে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছে, সেই স্কোয়াডের প্লেয়ার ছিল। আপনার লাস্ট 2022 ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলেছে। আবার এই ওয়ার্ল্ড কাপে ফ্রান্স হট ফেভারিট হিসেবে আছে। হয়তো বা আমরা ধারণা করছি তাদের যে পারফরমেন্স বা তাদের যে ডেপথ, তারা হয়তো বা ফাইনাল খেলবে এবং এমনও হতে পারে তারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নও হতে পারে। সো এইখানে কিন্তু প্রত্যেকটা ম্যাচে এবং প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে কিন্তু এমবাপ্পের কিন্তু অবদান আছে। তো সেই জায়গায় আপনি দেখেন আপনার এই ওয়ার্ল্ড কাপে বা লাস্ট ওয়ার্ল্ড কাপেও যদি দেখেন, সেই ওয়ার্ল্ড কাপে কিন্তু আটটা গোল করেছিল। তো অলরেডি তার কিন্তু 8টা গোল হয়ে গিয়েছে। তো তার আরও কিন্তু 2টা ম্যাচ আছে যদি সেমিফাইনাল এবং ফাইনাল ধরি। তার মানে আপনার গত বছরের রেকর্ড কিন্তু সে ছাড়িয়ে যাবে কনফার্ম। এখানে আবার আপনার ওয়ার্ল্ড কাপের আপনার বেস্ট স্কোরার যদি ধরা হয়, কিলিয়ান এমবাপ্পে এবং আপনার মেসি, তারাও কিন্তু একবার সেম অবস্থায় আছে। তো আমার কাছে মনে হয় যে কিলিয়ান এমবাপ্পে আনডাউটলি সে অনেক বড় মাপের ফুটবলার। সে আপনার ফ্রান্সকে যেভাবে আসলে টেনে নিয়ে যাচ্ছে, শুধু গোল স্কোরিং না, তার কিন্তু অ্যাসিস্টও আছে। সো আমার কাছে মনে হয় তার ওই অ্যাবিলিটি বা কোয়ালিটি আছে যেটা তিনি আসলে এই ওয়ার্ল্ড কাপে শো করছে। তো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আপনার এমবাপ্পে আপনার ওয়ার্ল্ডকে আসলে অনেক কিছু দিতে আসছে। তো আমার বিশ্বাস হয়তো বা মেসির এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ হবে। তো আপনার এমবাপ্পের যে বয়স, আমরা হয়তো বা এক্সপেক্ট করি আরও হয়তো সে সুস্থ থাকলে বা পারফরমেন্স ঠিক থাকলে আরও নেক্সট 2টা ওয়ার্ল্ড কাপ সে খেলবে। তার মানে আরও যদি ওয়ার্ল্ড কাপ 2টা খেলে,
তাহলে রেকর্ডটা আসলে কোন জায়গায় যাবে আসলে এটা চিন্তার বিষয়। তো এখন ওর জায়গার থেকে ও সলিড পারফর্মার, প্লাস ওর যে পারফরমেন্স, ও লিডিং রোলে আছে, নিজে ক্যাপ্টেন, তো সেই জায়গাতে ডেফিনেটলি এখানে ফ্রান্সকে এক্সট্রা মোটিভেশন তো দিচ্ছে। অবশ্যই, তবে লিওনেল মেসির সাথে একটা তুলনা যেহেতু হচ্ছে কিলিয়ান এমবাপের, সেখানে সময়ের বিচার করলে কিলিয়ান এমবাপে কিন্তু অনেক এগিয়ে। 20 বছর আগে বিশ্বকাপ জিতে গেছেন এবং হলো লিওনেল মেসির সঙ্গে সমান্তরালে এগিয়ে যাচ্ছেন পারফরমেন্স এবং স্কোরে। না, সত্যি কথা, এখানে তো আপনার এমবাপে আনডাউটলি সে মানে অনেক বড় মাপের ফুটবলার। তো আমরা মেসি তো সত্যি কথা, মেসি অল টাইম গ্রেট, মেসি ইজ এ লিজেন্ড। তো মেসি কিন্তু ও সব সময় আসলে ওর যে ক্লাসটা ওয়ার্ল্ড ফুটবলে কিন্তু দেখে আসছে। সে লাস্ট আমরা যদি বলি যে 20 বছর ধরে সে আনডাউটলি সে কিন্তু আসলে ফুটবলের এন্টারটেনমেন্টের যে জায়গাটা, আসলে ফুটবল মানুষ যেভাবে আসলে ফুটবলকে ভালোবাসে সেই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে কিন্তু মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরমেন্স বা তাদের যদি বলি যে দ্বৈরথ, তো সেই জায়গার থেকে তো ডেফিনেটলি এইখানে এমবাপ্পে ক্লাস, এমবাপ্পে মনে করেন আপনার যে রেকর্ড আসলে এই বয়সে তৈরি করেছে। তো হোপফুলি আমরা এক্সপেক্ট করি যে ওর যে সামনে আরও সময় আছে সেইখানে তো ডেফিনেটলি মনে করেন সেটা আরও টেনে নিয়ে যাবে। তো আপনি একটা জিনিস চিন্তা করবেন, মেসি এক কোয়ালিটি প্লেয়ার বা এমবাপ্পে আরেক কোয়ালিটি প্লেয়ার। সো আসলে ওদের ডিফারেন্ট আসলে টেকনিক আছে, ডিফারেন্ট আপনার ভাবনা আছে। আর টিমের প্লেয়িং স্টাইল একরকম, আপনার এমবাপ্পের প্লেয়িং স্টাইল একরকম, বা এমবাপ্পের পজিশনটা একরকম, মেসির পজিশনটা একরকম। সো মেসি কিন্তু নিজে স্কোর করে এবং টিমকে কিন্তু খেলায়, সেটা নিচে থেকে বিল্ড আপেও কিন্তু অনেক বেশি হেল্প করে। আর এখানে দেখেন দেমবেলের সাথে যারা আছে তারা কিন্তু সবাই কোয়ালিটি প্লেয়ার। সো এমবাপ্পেকে ওইভাবে সাপোর্ট দেওয়ার কিন্তু অনেক প্লেয়ার আছে, দেমবেলেরা আছে, ওলিসেরা আছে। তো এখানে লট অফ প্লেয়ার্স। তো আমার কাছে মনে হয় যে দেখেন, আমরা যদি এই ওয়ার্ল্ড কাপে চিন্তা করি, মেসি কিন্তু একাটে নিয়ে যাচ্ছে। সো রুল ইজ ডিফারেন্ট। সো আমার কাছে মনে হয় সেই জায়গায় ডেফিনেটলি আপনার দুই লেভেলের প্লেয়ার আসলে। অপ্রতিরোধ ফ্রান্স, এই দুর্দান্ত ফ্রান্সকে কি মনে হচ্ছে যে ঠিক কারা থামাতে পারবে? এবার স্পেন 2010-এর স্পেনের মতো মনে হচ্ছে, নাকি সেই 2002-এর ব্রাজিল টিমের মতো মনে হচ্ছে এবার ফ্রান্স? দেখেন, আসলে ফ্রান্স তো মানে ওদের জেনারেশন বাই জেনারেশন আসলে কিন্তু ডেভেলপ করেছে আপনি যদি বলেন। তো এইখানে দেখেন গত ওয়ার্ল্ড কাপ খেললো, গত ওয়ার্ল্ড কাপের যে প্লেয়ার আছে, তো এই ওয়ার্ল্ড কাপে তো অনেক প্লেয়ার আছে, আবার নতুন কিছু প্লেয়ার আসছে। আমার কাছে মনে হয় ওদের ফুটবল স্ট্রাকচারটা বা ফুটবলটা এমনভাবে আসলে ওরা আপনার ওইখানকার যারা সংগঠক পর্যায়ে আছে বা লিডিং রোলে যারা আছে, অর্গানাইজার, তারা হয়তো ওইভাবে চিন্তা করছে। তো যেভাবে আসলে পোটেনশিয়াল প্লেয়ার তারা তৈরি করে নিয়ে আসছে, তো ডেফিনেটলি এইখানে ডেপথটা অন্যরকম। একই সঙ্গে কোচ দিদিয়ের দেশমের সেই দীর্ঘদিনের নির্দেশনা, তো তার নির্দেশনা, তার যে এক্সপিরিয়েন্স আছে সেইগুলোও কিন্তু টিমে কাজে আসছে। আমরা যদি গোলকিপার থেকে যদি ধরি আপনার স্ট্রাইকার পর্যন্ত, টপ টু বটম, আপনার ওইখানে অনেক প্লেয়ার এবং টপ ক্লাস পারফর্মার আছে এখানে। তো এইখানে আমরা যদি এই ওয়ার্ল্ড কাপ এখন পর্যন্ত দেখে থাকি, তো যদি আজকে হয়তো বা রাত্রিতে স্পেনের খেলা আছে, স্পেন যদি কোয়ালিফাই করে, তো সেই ক্ষেত্রে আপনার ফ্রান্সের সাথে কিন্তু স্পেনের খেলা হবে। তো স্পেন এই পর্যন্ত একমাত্র একটা দলই যে তারা এখন পর্যন্ত গোল রিসিভ করে নাই। তো ডেফিনেটলি স্পেন বেলজিয়াম ম্যাচ নিয়ে অবশ্যই আলাপ করব। তার আগে এটার একটা প্রিভিউ, দু দলের পক্ষ বিপক্ষ নিয়ে কি বলেছে একটা প্রতিবেদন দেখে এসে আলাপ করব। দেখব প্রতিবেদন। স্পেনের ফুটবল ইতিহাসে এটি ষষ্ঠ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। স্পেনের সাফল্যের মূল চাবিকাঠি তাদের ইস্পাত কঠিন রক্ষণভাগ। চলতি বিশ্বকাপে তারা এখনও কোনো গোল হজম করেনি। বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা কোচ লা ফুয়েন্তের অধীনে বড় টুর্নামেন্টের সবকটি নকআউট ম্যাচ জিতেছে। এই স্পেনকে থামানো তাই যে কোনো দলের জন্যই ভীষণ কঠিন। বেলজিয়াম এর আগে 3 বার কোয়ার্টার ফাইনালে উঠে দুবারই শেষ 4-এ জায়গা করে নিয়েছিল। এবার তাদের লক্ষ্য 1986 বিশ্বকাপের পুনরাবৃত্তি করা। সেবার রেড ডেভিলরা কোয়ার্টার ফাইনালেই স্পেনকে বিদায় করে দেয়। বেলজিয়ামের গোলকিপার থিবো কোর্তোয়া বিশ্বসেরা, অনেক বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করে আসছে। আমরা মরিয়া হয়ে গোল দেওয়ার চেষ্টা করব, আর আশা করব কোর্তোয়ার যেন এটি সেরা দিন না হয়। গ্রুপ পর্বে বেলজিয়ামের পারফরম্যান্স খুব নজরকাড়া না হলেও জি গ্রুপের শীর্ষে থেকেই তারা নকআউটে ওঠে। শেষ 32-এ সেনেগালের বিপক্ষে অবিশ্বাস্য মনোবলে নাটকীয় জয় পায়, আর শেষ 16-তে যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে উড়িয়ে দেয় বেলজিয়াম।
স্পেন দলে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। লামিন ইয়ামাল আর মিকেল ওয়াটসাবাল আক্রমণ ভাগে মূল ভরসা। বেলজিয়াম দলে ডি ব্রুইনা আবার শুরুর একাদশে ফিরতে পারেন। আক্রমণ ভাগে লুকাকুকে হয়তো আবারও সুপার সাব হিসেবে দেখা যাবে। চলতি আসরে বদলি নেমে টানা 3 ম্যাচে গোল করার কীর্তি গড়েন লুকাকু। স্পেন ও বেলজিয়াম এর আগে 22 বার মুখোমুখি হয়েছে, যেখানে পরিষ্কার আধিপত্য স্পেনের। লা রোহাদের 12 জয়ের বিপরীতে বেলজিয়ামের জয় 5টি, বাকি 5 ম্যাচ ড্র। যদিও বিশ্বকাপের পরিসংখ্যানে মুখোমুখি লড়াইয়ে দু দলেরই সমান 1টি করে জয়। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলাম স্পেন বেলজিয়াম ম্যাচের প্রিভিউ। স্পেন বেলজিয়াম ম্যাচ নিয়ে তো আলাপ করব, তারপরও এমবাপে, মেসি কিংবা হালান্ডের Mighty Green Apple. Game changer ginger. Happy speed. গোল স্কোর, দক্ষতা, নৈপুণ্য যাই কিছু বলি না কেন কম বলা হয়ে যায়। এই বিশ্বকাপটাকে পুরো কালারফুল করেছেন এই তারকা প্লেয়াররা। কাল এমবাপের যে গোলটা, মানে হাফ চান্স কি কোয়ার্টার চান্সও ছিল না, যেই জায়গায় গিয়ে কার্ভ হয়ে এমবাপে গোলটা করেছেন, এই গোলটা কতটা আপনার কাছে মানে দর্শনীয় কতটা ছিল? না, ডেফিনেটলি আপনার এই ওয়ার্ল্ড কাপে যদি বেস্ট 2-3টা যদি গোল ধরেন, তার ভিতরে কিন্তু এই এমবাপের এই গোলটা ধরতে হবে। আপনি দেখেন কোন জায়গার থেকে সে গোল করেছে, ওই জায়গার থেকে আসলে গোল হওয়ার কিন্তু সুযোগটা অনেক অনেক বেশি কম ছিল। তো সেইখানে ওর যে জিনিসটা কাজ করেছে, সে ওদের যে স্টপার যে ছিল, সেন্ট্রাল স্টপার ইসা দিউপই কিন্তু একমাত্র সামনে ছিল। ওর কিন্তু ওই জায়গায় কিন্তু আসলে কোনো স্পেস ছিল না যে ওইখান থেকে বল আসলে আপনার পোস্টে রাখা। তো সেইখানে ইসা দিউপ কী করেছে, একটু স্পেস তাকে দিয়েছিল, যে ওই স্পেসটুকু দেওয়াতে কিন্তু ওই সুযোগটা কিন্তু কাজে লাগায় হচ্ছে এমবাপ্পে। তো ওর মতো আসলে ক্লাস ফুটবলার আপনি যদি ওই সমস্ত জোনে তাকে যদি মিনিমামটুকু চান্স দেন, সেই চান্সগুলো আসলে ও অ্যাবিল করবে। তো এই কোয়ালিটি তো ওর ভিতরে আছে। তার জায়গা থেকে আমরা দেখেছি যে বলটা যেভাবে আসলে ও টার্ন করিয়েছে ইনসাইডে, সো আনবিলিভেবল। এমবাপের পেনাল্টি মিস নিয়ে আসলে আর আলাপ করার কিছু নাই, এটা হতেই পারে খেলার ক্ষেত্রে। এই বিশ্বকাপে এখনো পর্যন্ত 3টা হ্যাট্রিক, এর মধ্যে ফ্রান্সের ওসমান দেমবেলে হ্যাট্রিক করেছেন। কানাডা বাদ পড়ে গেছে ওয়ার্ল্ড কাপ থেকে, কানাডার ডেভিস হ্যাট্রিক করেছেন এবং লিওনেল মেসি। এই 3টা হ্যাট্রিকের মধ্যে আপনার কাছে বেস্ট কোনটা? আসলে দেখেন, 3টা তো ডিফারেন্ট ম্যাচ। আপনার আর্জেন্টিনা আলজেরিয়ার সাথে ম্যাচ খেলেছে, এটা কিন্তু আপনার ওর স্টার্টিং ম্যাচ ছিল এই ওয়ার্ল্ড কাপে। সো আমার কাছে স্পেশাল জায়গার থেকে যদি বলি, তো আমি মেসির এই হ্যাটট্রিকটাকে এগিয়ে রাখবো, কারণ 3-0 গোলে আলজেরিয়ার সাথে ম্যাচ জিতেছিল। আর দেমবেলে আপনার নরওয়ের সাথে যে ম্যাচটা খেলেছিল, সেই ম্যাচটাতে কিন্তু ম্যাচের খুব বেশি গুরুত্ব ছিল না, যে কারণে কিন্তু নরওয়ের কিন্তু ফার্স্ট 11-এ আপনার মনে থাকবে হয়তো 10 জন প্লেয়ার কিন্তু আসলে কিন্তু ফার্স্ট 11-এ কিন্তু দেওয়া হয় নাই, রেগুলার প্লেয়ারদের কিন্তু তাদের ওই ম্যাচটাতে দেওয়া হয় নাই। তো ওইখানে কিন্তু পূর্ণ শক্তির দল নিয়ে কিন্তু ফ্রান্স নেমেছিল। সেই ক্ষেত্রে মানে ফ্রান্সের তুলনায় নরওয়ের টিমটা একবারেই যে 11টা নামিয়েছিল, সেই 11টা কিন্তু অনেক বেশি দুর্বল ছিল। তো আমার কাছে মনে হয় যে সেই জায়গাটাতে দেমবেলের জন্য কিছুটা হলেও সহজ ছিল। আর জোনাথন ডেভিড, যেটা কানাডার হয়ে কাতারের এগেনস্টে 6-0 গোলে ম্যাচটা জিতেছিল, সেই আপনার হ্যাট্রিক করেছে সেই ম্যাচ। আর জোনাথন ডেভিড ডেফিনেটলি কানাডার সুপারস্টার। তার আগে নীতির বিরুদ্ধে আমাদের উঠে নিজেই উঠতে পারে না, আবার অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। আপনার অনেক প্ল্যান কিন্তু আসলে জোনাথন ডেভিডকে নিয়ে হয়। আপনার জোনাথন ডেভিড কিন্তু আপনার ম্যাচের ভিতরে আপনার কি রোল প্লে করে। তো ডেফিনেটলি আপনার আপনার কাছে সেরা লিওনেল মেসি, আমার কাছে সেরা লিওনেল মেসির হ্যাটট্রিক। স্পেন বেলজিয়াম ম্যাচে আসি। স্পেন বেলজিয়াম ম্যাচ আপনি নিশ্চয়ই জানেন যে প্রায় 40 বছর পর আবারও বিশ্বকাপে আবারও কোয়ার্টার ফাইনালে এই দুদল মুখোমুখি হচ্ছে। সেবার সে 40 বছর আগে স্পেনকে হেরে বিদায় নিতে হয়েছিল, বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনালে খেলেছিল। এইবার কাকে এগিয়ে, কোন দলকে এগিয়ে রাখছে? যদি পারফরমেন্সের দৃষ্টিকোণ থেকে যদি বলি, আসলে দেখেন স্পেন প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ তাদের প্ল্যান অনুযায়ী আসলে খেলে আসছে। আর আমার কাছে মনে হয় যে এইখানে ডেফিনেটলি স্পেন আপনার ফেভারিট হিসেবে মাঠে নামবে। তবে আসলে ফুটবল ম্যাচটাতে ওই ডেটাতে আসলে যে টিমটা আসলে বেটার
ফুটবলটা খেলবে মাঠের ভিতরে তাদের অবশ্য চান্স থাকবে। আর নকআউট স্টেজে ডেফিনেটলি এইখানে প্রেডিক্ট করাটা খুব ডিফিকাল্ট। আপনার হয়তো বা আমরা ধারণা করছি যেহেতু স্পেন এ পর্যন্ত ওয়ার্ল্ড কাপে যে ম্যাচগুলো খেলেছে সেই ম্যাচগুলোতে কিন্তু একটা গোল রিসিভ করে নাই। তার মানে কি তাদের ডিফেন্ডিং লাইনটা খুবই চমৎকারভাবে ফুটবল খেলছে এবং অনেক বেশি সহায়তা করছে। যদিও আপনার একটা ম্যাচ শুধু আপনার স্পেন হয়তো বা 4-0 বা এইরকম ইসে জিতেছে, তো সেই জায়গাতে গোললেস ড্রতে শুরু করেছিল গোললেস কেপারদের থেকে, কিন্তু ওরা কিন্তু প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ ওদের প্ল্যান অনুযায়ী কিন্তু ম্যাচ খেলেছে। তো আমার কাছে মনে হয় বেলজিয়ামের সাথে ওদের যে চিরাচরিত যে আপনার ফুটবলের ধারা সেটা যদি আসলে আপনার পারফরমেন্স করতে পারে সেখানে স্পেন এগিয়ে থাকবে। ইয়ামাল, ওয়ারজাবাল, ফেরান তোরেস, নিকো তাদের অ্যাটাকিংয়ের সঙ্গে বেলজিয়ামকে বেশি অভিজ্ঞ মনে হয় না? দেখেন আসলে এক্সপিরিয়েন্স তো ডেফিনেটলি আপনার এইখানে অনেক বড় একটা ফ্যাক্ট, অনেক কিছু ম্যাটার করে, কিন্তু এইখানে স্পেনের ডেপথ যদি দেখেন তাদের যে কোয়ালিটি প্লে বা তাদের যে স্পিড বা তাদের যে কম্বিনেশন প্লে, তো ওই জায়গাতে কিন্তু স্পেনকে আপনার এগিয়ে রাখতে হবে। তাদের যে পাসিং ফুটবল, টিকি টাকা ফুটবল, তো এখন কিন্তু দেখেন ওরা কিন্তু চেষ্টা করছে যে নিচে থেকে বিল্ড আপ প্লে করে দ্রুত অ্যাটাকে যাওয়ার জন্য। সেই জায়গাতেই আপনার ইএমএলএ, আপনার ওয়ারজাবেল, তো বায়েনা, ঠিক আছে, আপনার ওলমো আছে, পেড্রো, রদ্রি, ওরা কিন্তু সুপার পারফরমেন্স করছে। তো আমার কাছে মনে হয় আপনার টপ টু বটম যদি আমরা চিন্তা করি ওদের কম্বিনেশনটা অনেক চমৎকার, ওদের আন্ডারস্ট্যান্ডিং চমৎকার। এবং গোল যদি একটা টিম আপনি মনে রাখবেন যে এত বড় একটা টুর্নামেন্টে যে টিমটা মনে করেন গোল রিসিভ করবে না তাদের কিন্তু অনেক বেশি চান্স থাকবে। এই পুরো কৃতিত্বটাই দিতে হবে উনাই সিমনকে। সেক্ষেত্রে থিবো কর্তোয়ার সাথে উনাই সিমনের যদি আপনাকে একটা কম্প্যারিজন টানতে বলা হয়, আমি একটা জিনিস আসলে বলতে চাই, সেটা হচ্ছে ডেফিনেটলি সিমন অনেক বড় মাপের গোলকিপার। তো আপনাকে দেখতে হবে যে স্পেন আসলে কতটা অ্যাটাক রিসিভ করেছে, যে সেইখানে কতগুলো সিমনকে গোল সেভ করতে হয়েছে। এটা যদি আমরা প্রত্যেকটা ম্যাচের স্ট্যাটস দেখি তো সেইখানে খুব বেশি দেখবেন না যে সিমন মনে করেন আপনার এইখানে 3-4টা সেভ করে মনে করেন ম্যাচ জিতে নিয়ে আসছে, এরকম কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আমি কোনো ম্যাচ দেখি নাই। তো সেইখানে থিবো কর্তোয়ার কথা যদি বলেন, থিবো কর্তোয়া কিন্তু অনেক ম্যাচে অনেক বেশি আপনার ইম্প্যাক্ট রেখেছে বেলজিয়ামকে ম্যাচে রাখার জন্য। আপনি প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ, বিশেষ করে সবশেষ ম্যাচ যেটা যুক্তরাষ্ট্রের সাথে 4-1 জিতেছিল, 4-1 গোলে যে ম্যাচটা জিতেছিল এবং যে ম্যাচে যুক্তরাষ্ট্রের বলগানকে লাল কার্ড স্থগিত করে আবার খেলানো হয়েছিল, যেটা নিয়ে অনেক আলাপ হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে। না আপনি ম্যাক্সিমাম আপনার যতগুলো ম্যাচ হয়েছে আপনার 3-4টা করে আপনি করার আপনার সেভ আপনি দেখবেন। আমি মানে কম্পারিজনের জায়গা থেকে আমি বলছি ডেফিনেটলি সিমন আপনার কর্তোয়ার ডেফিনেটলি ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার, নো ডাউট। বাট আমি বলছি যে ওদের যে সিচুয়েশনগুলো ছিল সেই সিচুয়েশনের জায়গা থেকে যদি চিন্তা করি, কর্তোয়া কিন্তু ওর টিমের কি প্লেয়ার, অনেক বেশি এক্সপেরিয়েন্স। আর আপনার এখানে স্পেনের ডিফেন্ডাররা হচ্ছে ওদের জায়গা থেকে অনেক বেশি ভালোভাবে আসলে কন্ট্রোল করছে দেখে সিমনের কাছে কিন্তু খুব বেশি ওই রকম ক্রিটিক্যাল কোনো সেভ দিতে এ পর্যন্ত কোনো ম্যাচে হয় নাই। তো সেইখানে ওর ক্লিনশিট রাখতে খুব ইজি হয়েছে। আর বেলজিয়ামের ক্ষেত্রে কারাতোয়াকে এখানে অনেক বেশি পজিটিভ রোল প্লে করতে হয়েছে। বিশেষ করে সেনেগালের সঙ্গে যে ম্যাচটা রাউন্ড অফ 32-তে বেলজিয়াম জিতে এসেছিল, এই ম্যাচটাকে নিশ্চয়ই আপনি আলাদা করে বলবেন। না ডেফিনেটলি আপনি যদি এই ওয়ার্ল্ড কাপে যদি ধরেন, আমরা যদি ম্যাজিক্যাল যদি উইন ধরি, আপনার একটা হচ্ছে আর্জেন্টিনা ইজিপ্টের সাথে ম্যাচ ধরতে হবে, একটা বেলজিয়াম সেনেগালের সাথে। কারণ এই সমস্ত সিচুয়েশন থেকে আপনার নকআউট স্টেজে আপনার গেমটা বের করে নিয়ে যাওয়া এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আপনার এই 85 মিনিট পর্যন্ত 80 কি 85 মিনিট পর্যন্ত কিন্তু সেনেগাল কিন্তু 2-0-তে লিড করতেছিল। সেই ম্যাচ আপনি 3-2-তে ম্যাচ বের করে নেওয়া কিন্তু এটা প্লেয়ারদের ক্রেডিট, এবং তারা পরিচয় দিচ্ছে তারা স্ট্রং মেন্টালিটির, যে তারা ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত তারা মেন্টালিভাবে কখনো হারে নাই। তো এই জিনিসটা কিন্তু তারা ওই জায়গাতে রেখেছে। তো আমার কাছে মনে হয় আজকে স্পেনের সাথে যে ম্যাচ বেলজিয়ামের, তো তাদেরকে এই কনফিডেন্টটা দিবে। সুপার সাব রোমেলু লুকাকু 3 ম্যাচে সাবস্টিটিউশনে নেমেছেন এবং গোল করেছেন। আপনি ম্যাক্সিমাম ম্যাচই দেখেন লুকাকু কিন্তু স্টার্ট করে নাই। আপনি ম্যাক্সিমাম ম্যাচেই কিন্তু চেঞ্জিং, এটা হতে পারে রুডি গার্সিয়ার একটা বিশেষ কৌশল হতে পারে। অফকোর্স দেখেন এইখানে তো লুকাকু আপনি যদি চিন্তা করেন তো অনেকের থেকে কিন্তু বয়সে অনেক সিনিয়র। তো লুকাকুকে হয়তোবা মানে
ও এমনভাবে ইউজ করতে চেয়েছে যে লুকাকু যদি 25-30 মিনিট বা 40 মিনিট এইরকমভাবে গেম টাইম দেওয়া হয় এবং তাকে যদি বলা হয় যে তোমাকে আমি 40 মিনিট গেম টাইম দিব, তুমি ওই জায়গাতে তুমি 100% অ্যাফোর্ড করবা, সেই জায়গাতে হয়তো বা আপনি যদি 90 মিনিট তাকে ইউজ করাতে চেতেন তাহলে হয়তো বা সেই 100% অ্যাফোর্টের জায়গাটা নাও থাকতে পারত। তো আমার কাছে মনে হয় ওকে ট্রাম্প কার্ড হিসেবে ওই জায়গাটাতে ইউজ করা আর হচ্ছে। এই ম্যাচেই স্পেনের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন কেভিন ডি ব্রুইনা। আপনি কেভিন ডি ব্রুইনার কথা বলছিলাম যে আপনি লাস্ট ম্যাচে দেখেন আপনার এত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, আপনার ডি ব্রুইনাকে কিন্তু আসলে কিন্তু ওই ম্যাচটাতে খেলানো হয় না স্টার্টিং 11-এ, এবং কি আপনার সাবস্টিটিউটে তাকে খেলানো হয় না। ডেফিনেটলি এখানে ডি ব্রুইনা চমৎকার ফুটবলার, ঠিক আছে, তার অনেক রোল আছে বেলজিয়ামে, তো ডেফিনেটলি এখানে ও যদি কামব্যাক করে এটা তো বেলজিয়ামের জন্য ডেফিনেটলি একটা ভালো একটা ব্যাপার হবে। বিশ্বকাপের ওপেনিং শো নিশ্চয়ই দেখেছেন, তিন আয়োজক দেশে 3টা আলাদা ওপেনিং, দুর্দান্ত প্রোগ্রাম হয়েছে। বিশ্বকাপের ক্লোজিংও তো প্রায় ঘন্টা বাজছে, মিড শো নিয়ে অনেক আলাপ হচ্ছে, জাস্টিন বিবার আবারও শাকিরা বিটিএস পারফর্ম করবে, কেমন এনজয় করেন এই ধরনের? ডেফিনেটলি এটা অন্য একটা মানে মাত্রা দিবে, কারণ আপনার দেখেন আমরা স্টার্টিংয়ে যে আপনার এত বর্ণাঢ্য আয়োজন দেখেছি, চমৎকার ছিল, ওইখানে শাকিরার সাথে আপনার আমাদের বাংলাদেশি একটা ছেলে সঞ্জয় ওইখানে পারফর্ম করেছে, আপনার রাইট। তো এখন আপনার ওয়ার্ল্ড কাপের আপনার ফাইনালে আপনার পারফরমেন্স করবে, তো সেই পারফরমেন্সগুলো দেখবো মিড শোতে, তো ডেফিনেটলি এটা মনে করেন আপনার অন্য একটা মাত্রা যোগ করবে। সেই আবার মেসি এমবাপেতেই যাচ্ছি, যে আপনার মনে হচ্ছে শেষ পর্যন্ত রেসের শেষ পর্যন্ত আসলে কে টিকে থাকতে পারে, একেবারে ছোট করে? এটা আসলে টাফ কল, কারণ এটা ডিপেন্ড করবে যে আপনার এই সেমিফাইনালে, কারণ দেখেন ফ্রান্স স্পেনের খেলা আছে, আমরা অপেক্ষা করি, আর মাত্র 3-4টা ম্যাচ। অনেক ধন্যবাদ আশরাফুল রহমান। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। বিশ্বকাপ ফুটবলের ইন্টারেস্টিং সব খবর ও বিশ্লেষণ জানতে ব্রাউজ করুন independent24.tv ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।